আজ আমরা ধাতুবিদ্যার পার্ট 2 ক্লাসে আছি। তো আমরা আজকে যেটা পড়বো এখন সেটা হচ্ছে ধাতুবিদ্যার সম্পর্কিত জারণ বিজারণ। জারণ বিজারণ সম্পর্কিত জ্ঞান আশা করি তোমাদের আছে। ইলেকট্রন ইলেকট্রনের সাহায্যে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ বা বর্জনের জন্য জারণ হয় না বিজারণ হয় সে সম্পর্কিত জ্ঞান আশা করি সবাই মোটামুটি আছে। ক্লাস 8-এও তোমরা পড়েছো। তো এসো আমরা ধাতুবিদ্যা প্রসঙ্গে যে জারণ বিজারণ সেটা নিয়ে একটু আলোচনা করি। তো দেখো, আকরিক থেকে আমরা যখন ধাতু নিষ্কাশন করি, আকরিক থেকে যখন ধাতু নিষ্কাশিত হয়, ধাতুটা আকরিকটা কী ছিল? ধাতুর কোনো অক্সাইড থাকতে পারে, কার্বনেট থাকতে পারে, সালফেট মূলক থাকতে পারে, যুক্ত ছিল। তো সেখান থেকে যখন শুধুমাত্র ধাতুটাকে বের করে আনা হয়, তো সেটাকেই বলা হচ্ছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন। এই যে পদ্ধতি, এটা হলো ধাতব যৌগের কিন্তু বিজারণ, অর্থাৎ বিজারণ পদ্ধতিতে এটা সম্পন্ন হয়। তার মানে আমরা এটা বলতে পারি এবং এটা আমরা দেখবো যে জারণ বিজারণ হয়তো একসাথেই ঘটে। আমরা এটা আগেও পড়েছিলাম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া বা একসাথে ঘটে, সেটা আমরা এখানে আস্তে আস্তে দেখব। সুতরাং জারণ বিজারণ সম্বন্ধে ধারণা লাভ করা, ধারণা থাকা প্রয়োজন, এবং ধারণা না থাকলেও ধারণা লাভ করা একান্ত প্রয়োজন এই চ্যাপ্টারটি পড়ার জন্য। তো এসো একটু আলোচনা করে নিই পুরনো পড়া যে জারণ ইলেকট্রনের গ্রহণ বর্জনের মাধ্যমে জারণ বিজারণ কীভাবে আমরা জানতে পারি। তো জারণ কাকে বলবো? না, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াতে ধরো কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করলো, তখন কি হয়? যদি ধরো কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে, তাহলে যতগুলি ইলেকট্রন বর্জন করে ততগুলি মাথায় প্লাস আসে। আর যদি কোনো আয়ন, ধরো সেটা যদি ক্যাটায়ন হয়, ক্যাটায়ন ধরো মাথায় একটা পজিটিভ ছিল, সে যদি আবার একটা ইলেকট্রন পরিত্যাগ করে তাহলে তার মাথায় আরও একটা পজিটিভ চার্জ আসবে। আবার ধরো কোনো নেগেটিভ আয়ন যদি ইলেকট্রন পরিত্যাগ করে, হ্যাঁ, তাহলে কী হবে? ধরো একটা নেগেটিভ আয়ন ছিল, সেই ইলেকট্রন পরিত্যাগ করলো, মানে সেটা পরমাণুতে পরিণত হলো। অর্থাৎ এটাই বলা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন যদি করে, ইলেকট্রন বর্জন এটা মনে রাখবে, তাহলে হচ্ছে তাকে জারণ বলা হয়। ঠিক আছে? উদাহরণে দেখানো আছে সোডিয়াম যদি এক মাইনাস ইলেকট্রন, বাঁ দিকে যদি মাইনাস ইলেকট্রন থাকে মানে হচ্ছে ইলেকট্রন বর্জন করছে। তো এখানে সোডিয়াম ইলেকট্রন বর্জন করলে একটা প্লাস আসছে। তো সেরকম ক্যালসিয়াম যদি দুটো ইলেকট্রন পরিত্যাগ করে, ক্যালসিয়ামের মাথায় 2+ আসছে। অ্যালুমিনিয়াম যদি 3টে ইলেকট্রন পরিত্যাগ করে, -3 ইলেকট্রন লেখা আছে, তাহলে অ্যালুমিনিয়াম 3+ আসছে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো পরমাণু যতগুলি ইলেকট্রন পরিত্যাগ করে ততগুলি মাথায় প্লাস আসবে। আবার Fe2+, 2 নম্বরের যে এক্সাম্পলটা আছে, Fe2+, অর্থাৎ অলরেডি দুটো প্লাস ছিল মাথাতে, আরও একটা ইলেকট্রন পরিত্যাগ করলো, মানে আরও একটা এক্সট্রা মাথায় প্লাস এলো। এটা কিন্তু মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, যতগুলি ইলেকট্রন, সেটি পরমাণুর থেকে হোক বা আয়ন থেকে হোক, যতগুলি ইলেকট্রন পরিত্যাগ করবে ঠিক ততগুলি এক্সট্রা প্লাস মাথায় আসবে। সেরকম 3 নম্বরে Cl- একটা ইলেকট্রন পরিত্যাগ করলে, এখানে কিন্তু একটু মাথায় রাখতে হবে, প্লাসের ক্ষেত্রে একরকম নিয়ম আর মাইনাসের ক্ষেত্রে আরেক রকম নিয়ম। অলরেডি Cl- একটা মাইনাস ছিল মাথাতে, মানে একটা এক্সট্রা ইলেকট্রন ছিল, মাইনাস ইলেকট্রন মানে ওই এক্সট্রা ইলেকট্রনটা পরিত্যাগ করলো, তাহলে মাথায় একটা ইলেকট্রন এক্সট্রা ছিল বলে মাইনাস হয়েছিল, এখন সেই ইলেকট্রনটা মাথার থেকে নামিয়ে দিল, মানে কী হবে? তার মাথায় কোনো চার্জ মাইনাস থাকবে না, তাই ওটা Cl হয়ে গেল। তাই অ্যানায়নগুলো যদি ইলেকট্রন পরিত্যাগ করে তাহলে মাইনাসের সংখ্যাটা কমতে থাকবে। তাই Cl- মাইনাস ইলেকট্রন Cl হলো, একটা ইলেকট্রন মাইনাস উপরে ছিল, ওটা পরিত্যাগ করলো। S2-, দুটো ইলেকট্রন ছিল, ও যদি দুটো ইলেকট্রনই পরিত্যাগ করে তাহলে সালফার হয়ে যাবে, হ্যাঁ, এসে পরিণত হলো। তো এরপরে বিজারণ। তো ঠিক এর উল্টোটা, জারণের বিপরীতটাই হচ্ছে বিজারণ। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বিজারণ বিক্রিয়া বলতে পারি। তাহলে এক্ষেত্রে কী হবে? ইলেকট্রন গ্রহণ হবে, তাই প্লাস লেখা আছে 1 নম্বর উদাহরণটায়। ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, Cl- হয়। তো এরকমভাবে যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে কোনো একটা পরমাণু, ততগুলো মাথায় মাইনাস আসবে। আর যদি ধনাত্মক আধান, 2 নম্বর উদাহরণটা ধনাত্মক আধান যদি ইলেকট্রন গ্রহণ করে, প্লাস একটা ইলেকট্রন, ধরো Na+, মাথায় একটা ধনাত্মক আধান আছে, প্লাস ইলেকট্রন, একটা ইলেকট্রন তাকে দেওয়া হলো, মানে গ্রহণ করলো, তখন কী হবে? ইলেকট্রন একটা ছিল না বলে প্লাস এসেছিল, এখন একটা ইলেকট্রন চলে এলো, তাই ওটা সোডিয়াম পরমাণুতে পরিণত হবে, মাথায় প্লাসটা থাকবে না এক্ষেত্রে। তো সেরকম Ca2+, ওখানে দুটো ইলেকট্রনের ঘাটতি ছিল, তাই 2+ হয়েছিল, এখন দুটো ইলেকট্রন গ্রহণ করলো, Ca2+ + 2 ইলেকট্রন, তাহলে কী হবে? দুটো ইলেকট্রন যে ঘাটতি ছিল সেটা থাকবে না, তার মানে ক্যালসিয়াম হয়ে গেল, পরমাণুতে পরিণত হলো। সেরকম অ্যালুমিনিয়াম 3+, 3টে ইলেকট্রন যদি গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হচ্ছে, এরকমভাবে চলতে থাকবে। সেরকম 3 নম্বর উদাহরণটা, Cu2+ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুটো ইলেকট্রন যদি গ্রহণ করতো তাহলে Cu পরিণত হতো, কিন্তু যেহেতু এখানে 2+, মানে কি
দুটো ইলেকট্রনের ঘাটতি ছিল, প্লাস ইলেকট্রন একটা ইলেকট্রনই দেওয়া হচ্ছে, তার মানে এখনও একটা ইলেকট্রনের ঘাটতি আছে, তাই দেখো সিউ এর মাথায় একটা প্লাস। ঠিক আছে, তো ইলেকট্রন যদি ধরো ধনাত্মক আধান যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে আমরা বলতে পারি যে তত ধনাত্মক আধানটা কমবে। ঠিক আছে, তো এখন Cu2+, ধনাত্মক আধান ছিল দুটো, একটা ইলেকট্রন গ্রহণ করলে মানে ধনাত্মক আধান একটা কমে যাবে। তার মানে এটাই আমি বলতে চাচ্ছি, কোনো ক্যাটায়ন যতগুলি ইলেকট্রন গ্রহণ করবে তত সংখ্যক পজিটিভ চার্জ মাথার থেকে কমে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর কোনো পরমাণু যতগুলি ইলেকট্রন গ্রহণ করবে মাথায় ততগুলি মাইনাস আসবে, এইটা হচ্ছে ক্লিয়ার রাখতে হবে। তো এরপরে দেখো পরেরটা যেটা বলা আছে, ধাতব অক্সাইড থেকে অক্সিজেনের অপসারণ ও বিজারণ। তো আশা করি জারণ বিজারণটা তোমাদের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তো এরপরের কোশ্চেনটা আসছি, আলোচনায় আসছি ধাতব অক্সাইড থেকে অক্সিজেনের অপসারণ ও বিজারণ। তো এটার ব্যাখ্যা হিসেবে বলা যেতে পারে কীভাবে হচ্ছে। দেখো জিঙ্ক ব্লেন্ড, এটা আমরা জিঙ্কের একটা করি আমরা পড়েছিলাম, জিঙ্ক ব্লেন্ড অর্থাৎ ZnS, জিঙ্ক সালফাইড, তাকে যদি উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করা হয় তাহলে ওই জিঙ্ক ব্লেন্ড অর্থাৎ সালফাইডটা অক্সাইডে পরিণত হবে। এটা হচ্ছে ধাতু নিষ্কাশনের একটা স্টেপ, যেগুলো আমরা পরবর্তী মানে এই ক্লাসেতেই পরবর্তী সময় আমরা আস্তে আস্তে পড়াশোনায় আসবো, তো কীভাবে কী হয়। তো এটা হচ্ছে ধাতু নিষ্কাশনের একটা স্টেপ, যে উচ্চ উষ্ণতায় সালফাইডকে যদি উত্তপ্ত করা হয় কোনো একটা ধাতব সালফাইডকে, তাহলে উচ্চ উষ্ণতায় এটা অক্সাইডে পরিণত হয়, কারণ অক্সাইডে না নিয়ে গেলে তার ধাতু নিষ্কাশন করা যাবে না পরবর্তী ধাপেতে। তো এটা একটা স্টেপ ধাতু নিষ্কাশনের, যে সালফাইড আকরিককে যদি উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করা হয়, যেমন এখানে জিঙ্ক ব্লেন্ড নেওয়া হয়েছিল ZnS, জিঙ্ক সালফাইড, তাকে যদি উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করা হয় তখন কী হবে, অক্সাইডে পরিণত হয়, অর্থাৎ জিঙ্ক অক্সাইড ZnOতে পরিণত হয়। এরপর ওই জিঙ্ক অক্সাইডকে কোক মিশিয়ে, কোক মানে হচ্ছে কার্বন থাকে, উত্তপ্ত করলে কী হবে, জিঙ্ক অক্সাইডের যে অক্সিজেন ওইটা কার্বন নিয়ে চলে যাবে, তাহলে জিঙ্ক অক্সাইডের সঙ্গে অক্সিজেন ছিল, কার্বন কী হলো, জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেনটা নিয়ে চলে গেল, তাহলে এখন জিঙ্ক মন খারাপ করছে কারণ ও একমাত্র একাই পড়ে আছে। তো যে তৈরি হলো কি, জিঙ্ক প্লাস সিও, কারণ কার্বনটা অক্সিজেনটা ওর কাছ থেকে কেড়ে নিয়েছে। তো আমরা দেখো এটা আমরা জানি যে অক্সিজেন যদি বেরিয়ে যায় কোনো একটা অক্সাইড যৌগ থেকে, তাহলে তার বিজারণ ঘটে। অন্যদিকে দেখো যার সাথে অক্সিজেন যুক্ত হয়, আগে অক্সিজেন ছিল না এখন অক্সিজেন যুক্ত হলো, তার মানে তার জারণ ঘটে। তো এখানে দেখো জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্কের বিজারণ ঘটেছে, হ্যাঁ, আর কার্বনটা কী হয়েছে, অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, মানে কার্বনের এখানে জারণ ঘটেছে। তার মানে আমরা এখানে দেখো বুঝতে পারছি না জারণ বিজারণ একসাথে ঘটে, কিন্তু এখানে যেটা কোশ্চেন মানে উপরে যেটা লেখা ছিল দেখো, ধাতব অক্সাইড থেকে অক্সিজেনের অপসারণ ও বিজারণ। ধাতব অক্সাইড কে ছিল এখানে, জিঙ্ক অক্সাইড। তো কার্বন কোক চূর্ণ দিয়ে যখন উত্তপ্ত করা হচ্ছে তখন যে ধাতুটা পাওয়া যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, জিঙ্ক অক্সাইড থেকে ধাতু পাওয়া যাচ্ছে জিঙ্ক, তার মানে এটা একটা বিজারণ পদ্ধতি, অক্সিজেনটা অপসারিত হয়ে যাচ্ছে এবং এটা একটা বিজারণ পদ্ধতি। ঠিক আছে, তার মানে দেখো আমরা যে প্রথমে পড়ছিলাম যে ধাতব আকরিক থেকে যে ধাতু নিষ্কাশনের একটা বিজারণ, সেটা এখানে আমরা দেখতে পেলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো একটু আগে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম তারই এখানে উত্তর দেওয়া আছে। তো কোশ্চেনটি হলো, আকরিক থেকে ধাতু নিষ্কাশন কার্যত ধাতব যৌগের বিজারণ, অর্থাৎ আকরিক থেকে যে ধাতু নিষ্কাশিত হচ্ছে সেটা হচ্ছে ধাতব যৌগের বিজারণ। তো এখানে একই উদাহরণই দেওয়া আছে, জিঙ্ক অক্সাইড কার্বন বিজারণ, কার্বন কোকের সাথে উত্তপ্ত করলে জিঙ্ক প্লাস সিও উৎপন্ন হচ্ছে। তো এখানে সিওর পাশে যে তীর চিহ্ন, অনেকের দেখলাম গ্রুপেতে একটু কেউ কেউ আমাকে বলেছে যে পাশে তীর চিহ্নটার মানে কি, এখানে উপরের দিকে সিওর পাশে যে তীর চিহ্ন মানে হচ্ছে ওটা গ্যাস। তো এখানে কি হচ্ছে, জিঙ্ক অক্সাইডের মধ্যে দেখো আমরা তো জানি যে জিঙ্ক অক্সাইডের মধ্যে জিঙ্কটা হচ্ছে ধাতু আর অক্সিজেনটা হচ্ছে অধাতু, কারণ তড়িৎদ্বয়ী যৌগ একটা, তাহলে জিঙ্কটা Zn2+ রূপে আছে আর অক্সিজেনটা O2- রূপে আছে। তো এখন আমরা জিঙ্ক অক্সাইড ZnOটাকে আমরা প্রকাশ করতে পারি কী রূপে, মানে জিঙ্ক অক্সাইডের মধ্যে জিঙ্কটা কী অবস্থায় আছে, Zn2+ অবস্থায় আছে। তাহলে তার জন্য আমরা দেখো লিখছি Zn2+, ও কী করছে, দুটো ইলেকট্রন গ্রহণ করলো, দুটো ইলেকট্রন, আমরা যদি ইলেকট্রনের মাধ্যমে বিজারণটা প্রকাশ করি, হ্যাঁ, আগের উপরের যে বিক্রিয়াটা ছিল সেটা অক্সিজেনের সাপেক্ষে বিজারণ দেখানো হয়েছে, নিচেরটা হচ্ছে ইলেকট্রনের সাপেক্ষে। তো Zn মাথায় 2+, ও যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তবে এটা কী হবে, জিঙ্ক ধাতুতে পরিণত হবে, কারণ আমরা উপরের বিক্রিয়াতে দেখতে পাচ্ছি জিঙ্ক ধাতুতে পরিণত হয়েছে। তার মানে আমরা দেখো জিঙ্ক অক্সাইডের মধ্যে বলতে পারি, জিঙ্ক অক্সাইডের মধ্যে Zn2+ অবস্থায় আছে, জারণ স্তরে আছে। তো ও কী করবে, জিঙ্কে পরিণত হবে, কখন জিঙ্কে পরিণত হবে, যখন দুটো ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। তো এইভাবেও আমরা এই উত্তরটা বলতে পারি। অর্থাৎ একদিকে যেমন আমরা অক্সিজেনের অপসারণ হচ্ছে বলে ব্যাখ্যা দিয়ে আমরা দেখালাম
বিজারণ ঘটছে, সেরকমভাবেও আবার ইলেকট্রনের সাহায্যেও ইলেকট্রন গ্রহণ হচ্ছে, এটা দেখিয়েও আমরা বিজারণ প্রমাণ করতে পারি যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন কার্যত ধাতব যৌগের বিজারণ। ঠিক আছে, এরপর এসো আমরা পড়ব ধাতু নিষ্কাশনের নীতি সম্পর্কে। তো প্রথমে জানতে হবে তাহলে ধাতু নিষ্কাশন কী, ধাতু নিষ্কাশন কাকে বলে। না, কোনো যে আকরিক, ধাতুর যে আকরিক, তা সেই আকরিক থেকে যে পদ্ধতিতে, বা একটা পদ্ধতি হতে পারে বা অনেকগুলো পদ্ধতি, বিভিন্ন স্টেপ থাকতে পারে, যে পদ্ধতি বা উপায়ে বা অনেকগুলো উপায়ে ধাতুকে বিশুদ্ধ মৌল অবস্থায় পাওয়া যায়, মানে ওই আকরিক থেকে যে সমস্ত পদ্ধতিতে, একটা পদ্ধতি হতে পারে বা অনেকগুলো পদ্ধতি হতে পারে, ধাতুতে বিশুদ্ধ মৌল হিসেবে পাওয়া যায় ধাতুকে আকরিকটার থেকে, সেই পদ্ধতিকেই বলা হচ্ছে ধাতু নিষ্কাশন। অর্থাৎ যে পদ্ধতিতে কোনো আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করা হয় তাকে বলছে ধাতু নিষ্কাশন। তো আকরিক অ্যাকচুয়ালি কি, আমরা আগের দিন পড়েছিলাম আকরিক হলো ধাতব যৌগ, ধাতুগুলো মুক্ত বা যৌগ অবস্থায় থাকে আমরা বলেছিলাম। তো অনেক অক্সাইড বা সালফেট, কার্বনেট, সালফাইড যৌগরূপে অবস্থান করে। তো ধাতু নিষ্কাশনের সময় ওই সব ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশন করা হয়, তাই তো? ধাতু নিষ্কাশনের সময় সব ধাতব যৌগগুলো নেওয়া হয়, সেই সব ধাতব যৌগ থেকে কিন্তু ধাতু নিষ্কাশন করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে ধাতব যৌগ গঠনকারী ধাতব আয়ন, একটু আগে আমরা দেখলাম ধাতব যৌগ গঠনকারী ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়, তাই তো? একটু আগে তো সেটাই আমরা দেখলাম। যেমন জিঙ্ক অক্সাইডের মধ্যে কী ছিল, জিঙ্ক 2+ আয়ন ছিল, ধাতব যৌগ ছিল জিঙ্ক অক্সাইড, জিঙ্কাইট যেটা, তার মধ্যে যৌগ গঠনকারী ধাতব আয়নটা কী ছিল, Zn2+। সে কী হলো, যখন ধাতু নিষ্কাশন করা হচ্ছিল দুটো ইলেকট্রন গ্রহণ করলো, দুটো ইলেকট্রন গ্রহণ করে ও ধাতুতে পরিণত হলো। সেরকম এটা কমন একটা ওয়ার্ড যে ধাতব যৌগ গঠনকারী ধাতব আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়। তাই দেখো এখানে এম এর মাথায় N+, মানে হচ্ছে এম একটা যে কোনো ধাতু, তার মাথায় ধরো N সংখ্যক প্লাস আছে, তাহলে ও কী করবে, N সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে। এখন Mn+, মাথায় N+, যদি N সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে, মানে যতগুলো প্লাস ছিল ততগুলো সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কি হবে, ধাতুটাই পরিণত হবে। তাই এম মাথায় N+, N সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলো, যতগুলো ইলেকট্রনের ঘাটতি ছিল, তাহলে ধাতুতে পরিণত হলো। সুতরাং নিঃসন্দেহে আমরা বলতে পারি, একটু আগেই আমরা দেখলাম যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন অ্যাকচুয়ালি কি একটা বিজারণ বিক্রিয়া বা বিজারণ ক্রিয়া। ঠিক আছে, আবার দেখো ধাতুগুলো আমরা জানি ইলেকট্রোপজিটিভ মৌল, অর্থাৎ তড়িৎ ধনাত্মক। ইলেকট্রোপজিটিভ মানে হচ্ছে তড়িৎ ধনাত্মক, তো ধাতুগুলো হচ্ছে কি তড়িৎ ধনাত্মক মৌল। রাসায়নিক বিক্রিয়ার সময় যখন ধরো ধাতুটা যৌগ গঠন করছে, তো সেই একটা রাসায়নিক বিক্রিয়া তো ঘটছে, সেই রাসায়নিক বিক্রিয়ার সময় ধাতুগুলি ইলেকট্রন বর্জন করে। ইলেকট্রন বর্জন করে কি করবে না, ইলেকট্রোনেগেটিভ যে মৌল, যেমন ধরো এখানে অক্সাইডে যদি O2-, সালফেটে SO4 2-, বা কার্বনেটে CO3 2-, এই সমস্ত মূলক বা অক্সাইড, ঠিক আছে, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করছে। কিন্তু সব ধাতুর কি ইলেকট্রন বর্জন করার ক্ষমতা সমান? তা কিন্তু নয়। সব ধাতুর ইলেকট্রন বর্জন করার ক্ষমতা কিন্তু সমান নয়। যে ধাতু যত সহজে ইলেকট্রন বর্জন করে সেই ধাতু তত বেশি সক্রিয়, এটা আমাদের মনে রাখতে হবে। যে যত সহজে ইলেকট্রন বর্জন করতে পারবে সে তত ভালো যৌগ গঠন করতে পারবে, মানে সেই তত ভালো বেশি সক্রিয়। কিন্তু সব ধাতুর ইলেকট্রন বর্জন করার ক্ষমতা সমান না হওয়ায় তাই সব ধাতু কিন্তু সমান সক্রিয় নয়। তাহলে কোন ধাতু বেশি সক্রিয়, কোন ধাতু বেশি সক্রিয়, কোন ধাতু কম সক্রিয়, এটা কীভাবে আমরা জানবো? তার জন্য আমাদের পড়তে হবে তড়িৎ রাসায়নিক শ্রেণী। এখানে ধাতু সক্রিয়তা ভিত্তিতে, ধাতুগুলো সক্রিয়তার ভিত্তিতে তড়িৎ রাসায়নিক একটা শ্রেণী গঠন করা হয়েছে পরপর উপর থেকে নিচে। সেটা আমরা যখন দেখব সেখান থেকে আমরা বুঝতে পারবো কোন ধাতু বেশি সক্রিয়, কোন ধাতু কম সক্রিয়। ঠিক আছে, তো এখানে একটা কথা বলে রাখি, পরে আবার আমরা আলোচনা করব যে দুটি ধাতুর মধ্যে বেশি সক্রিয় ধাতুটি অপর ধাতুর যৌগ থেকে ধাতুটিকে প্রতিস্থাপিত করতে পারে। কিছু কি বুঝতে পারলে? ধরো তুমি আর তোমার একটা ছোট্ট ভাই, বা ভাই নিজের হোক বা কাকার বা যেটা যারই হোক, ছোটো ভাই, ধরো ছোটো ভাইটি খুব ছোটো না, ধরো ললিপপ খাচ্ছে, তো তার ক্ষমতা কম আর তোমার ক্ষমতা বেশি। এবার তুমি গিয়ে তার হাত থেকে ললিপপটা কেড়ে নিয়ে তুমি খেতে শুরু করে দিলে। কেন কাড়াতে পারলে? কারণ হচ্ছে তার ক্ষমতা কম, সে শুধু কাঁদতে পারে, আর তো কিছু করতে পারবে না। তো তোমার ক্ষমতা বেশি। আমি যদি এরকম ভাবি যে ধরো একটা ধাতব যৌগ ছিল, যে ধাতব যৌগটা আছে সেখানে ধাতুটা সক্রিয়তা কম, আর অন্য একটি সক্রিয় ধাতু এলো, তাহলে কি করবে, ওই সক্রিয় ধাতুটি ওই যে যৌগটি ছিল যে কম সক্রিয় ধাতুর, সেখান থেকে ধাতুটাকে
ওই কম সক্রিয় ধাতুটাকে প্রতিস্থাপিত করে দেবে। এখানে যেমন তুমি ললিপপটা নিয়ে নিয়েছিলে, সেরকম ওই কম সক্রিয় ধাতুটি যে সমস্ত মৌল বা মূলকের সঙ্গে যুক্ত ছিল, সেই মৌল বা মূলকটিকে সক্রিয় ধাতুটি গ্রহণ করে নিল বা কেড়ে নিল। তাহলে কী হবে, সক্রিয় ধাতুটি ওই মৌল বা মূলকটির সঙ্গে যুক্ত হয়ে গেল, আর কম সক্রিয় ধাতুটি ফাঁকা পড়ে রইল, ভ্যাঁ করে কাঁদছে এখন, মানে ওটি প্রতিস্থাপিত হয়ে গেল। এরপর এসো এই তড়িৎ-রাসায়নিক শ্রেণীটি সম্পর্কে একটু জেনে নিই। তো ধাতুগুলির সক্রিয়তার ভিত্তিতে তড়িৎ-রাসায়নিক শ্রেণীটা গঠন করা হয়েছে। এই শ্রেণীর উপরের দিকে যে ধাতুগুলি আছে, যেমন ধরো এখানে কে আছে, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দেখো যেগুলো লেখা আছে বেশি সক্রিয় ধাতু। পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো সচরাচর যৌগ গঠন করতে মানে যৌগ গঠন করে বা পড়বো আমরা। তো ওই যে বেশি সক্রিয় ধাতুর যে লিস্টটি আছে উপর থেকে নিচে, এইগুলো কিন্তু তীব্র তড়িৎ ধনাত্মক, অর্থাৎ ইলেকট্রোপজিটিভ, এবং খুবই বেশি সক্রিয়, সহজেই এরা বিক্রিয়া করবে এবং ধাতব যৌগ গঠন করবে। এগুলিকে কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় কখনোই পাওয়া যায় না, তাই তো এরা বেশি সক্রিয়। এই শ্রেণীর মাঝের দিকে যে ধাতুগুলি, ওটা দেখো জিঙ্ক থেকে কপার পর্যন্ত উপর থেকে নিচে দেখো লেখা আছে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু। এগুলো হচ্ছে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু, এগুলো মনে রাখতে হবে, তোমাদের মুখস্থ করতে হবে। আর এই শ্রেণীর নিচের দিকে যে ধাতুগুলি আছে, যেমন ধরো কপারের পরে মার্কারি, সিলভার, গোল্ড, এগুলো আমরা জানি যে খুবই কম সক্রিয় ধাতু, সচরাচর মানে যৌগ গঠন করতে চাইবে না, তাই এগুলোকে প্রকৃতিতে মোটামুটি মুক্ত অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, যদি রূপা বা সোনা সহজে যৌগ গঠন করে দিত, তাহলে তুমি ধরো দোকান থেকে তোমার বাড়ির লোক বা যারা অর্নামেন্ট ইউজ করে, সোনা বা রূপার তো অর্নামেন্টস ইউজ করা হয়, তো কিনে আনা হলো, দেখলো অন্য যৌগ তৈরি হয়ে গেছে, তাহলে সেটা আর থাকবে না। তো এগুলো হচ্ছে নিচের দিকে কম সক্রিয় ধাতুগুলো সহজে যৌগ গঠন করবে না, তাই মুক্ত অবস্থায় পাওয়া যায়। মাঝেরগুলো অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু, আর উপরেরগুলো বেশি সক্রিয় ধাতু। এই উপর থেকে নিচে পর্যন্ত এই লিস্টটি কিন্তু মনে রাখতে হবে, এবং কোনগুলি বেশি সক্রিয় ধাতু, কোনগুলি মোটামুটি অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু, এবং কোনগুলো একদমই কম সক্রিয় ধাতু, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। তো এরপরে পরে যেটা আছে ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি, এগুলো আমি আসবো, কিন্তু তার আগে আরেকবার আমরা দেখে নিই। তো এখানেও একটি দেখো তড়িৎ-রাসায়নিক শ্রেণী বা সারি দেখানো হয়েছে, এবং ওই রকমভাবেই ভাগ করা আছে বেশি সক্রিয়, মধ্যম সক্রিয় আর নিম্ন সক্রিয়। তো এখানে যেটা বলার জন্য আমি এটা ব্যবহার করেছি, সেটি হলো ইলেকট্রন ত্যাগের প্রবণতা, অর্থাৎ এই ধাতুগুলো যে বিজারণ ক্ষমতা বিজারিত হচ্ছে, সেই বিজারণ ক্ষমতা দেখো নিচের থেকে উপরের দিকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ উপরেরগুলি খুব সহজে ইলেকট্রন পরিত্যাগ করবে এবং নিচেরগুলি কিন্তু খুব সহজে ইলেকট্রন পরিত্যাগ করবে না। এটা তোমাদের বইয়ে নেই, কিন্তু এক্সট্রা ইনফরমেশনের জন্য আমি এটা ব্যবহার করেছি, এটা দেখানোর জন্য যে আমরা যে তিনটে ভাগে ভাগ করেছিলাম, অধিক সক্রিয়, মধ্যম সক্রিয় আর নিম্ন সক্রিয় ও কম সক্রিয় ধাতু, সেই ধাতু সক্রিয়তার ভিত্তিতে সেই ধাতুগুলি কীভাবে জল ও লঘু অ্যাসিডের সঙ্গে কোন শর্তে বিক্রিয়া করে সেটি বোঝাবার জন্য আমি এটাই ব্যবহার করেছি। তো দেখো এখানে উপরের দিকের যে একদম তিনটি, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এগুলো হচ্ছে অতি সক্রিয় ধাতু। এরা লঘু অ্যাসিড এবং ঠান্ডা জলের সঙ্গে, ঠান্ডা অবস্থাতেই, লঘু অ্যাসিড, যদি অ্যাসিডটা লঘু হয় অসুবিধা নেই, আবার ঠান্ডা জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। জাস্ট এটা বোঝানোর জন্য যে কতটা সক্রিয়। তারপরে যে আসছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, এগুলোও সক্রিয় ধাতুর মধ্যে, বেশি সক্রিয় ধাতুর মধ্যেই পড়েছিল, কিন্তু তার মধ্যেও এদেরকে আমরা ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামকে দুটো ভাগে ভাগ করেছি, এটা স্ট্যান্ডার্ড একটু ভার্সন। এরা মধ্যম সক্রিয় ধাতু। তো ওটাকে বলা হচ্ছে তীব্র, একদম অতি সক্রিয়। তারপরে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামকে বলা হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু। এই ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম লঘু অ্যাসিড ও ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে। প্রথমের তিনটে ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করছিল, কিন্তু এক্ষেত্রে একটু গরম করতে লাগছে এবং ফুটন্ত জলের সঙ্গে এটা বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তার মানে বুঝতে পারছি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামটা উপরের তিনটের থেকে একটু কম সক্রিয়। তারপরে যখন আসছি আমরা জিঙ্ক আর আয়রনের ক্ষেত্রে, এগুলোকে বলা হচ্ছে সক্রিয় ধাতু। তাহলে প্রথমটাকে বলা হলো অতি সক্রিয়, তারপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামকে বলা হচ্ছে মধ্যম সক্রিয়, আর জিঙ্ক আর আয়রনকে বলা হচ্ছে সক্রিয় ধাতু। এরা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অপরপক্ষে এরা কিন্তু ওই ফুটন্ত জল বা ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না। জিঙ্ক আর আয়রন লোহিতপ্ত অবস্থায়, এরা কিন্তু খুব তীব্রভাবে উত্তপ্ত করতে হবে, লোহিতপ্ত অবস্থায় এবং স্টিমের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তার মানে দেখতে পাচ্ছ যে উপরের দুটোর থেকে আর একটু বেশি শর্ত বেশি প্রয়োগ করতে হচ্ছে, যেমন স্টিম, জলটা ফুটন্ত হলে চলবে না বা ঠান্ডা হলে চলবে না, স্টিম হতে হবে এবং ওদেরকেও লোহিতপ্ত অবস্থায় থাকতে হবে। তারপরে দেখো টিন আর লেড, এসএন আর পিবি, পরে যে দুটো, এরা হচ্ছে নিম্ন সক্রিয়তা,
ওটা ছিল সক্রিয় ধাতু, জিঙ্ক আর আয়রন। এবার নিচেরটা হচ্ছে নিম্ন সক্রিয়তা বিশিষ্ট ধাতু। তো এখানে টিন আর লেড কী করে, লৌহ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, কিন্তু এরা কোনো অবস্থাতেই জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে না। অর্থাৎ না ঠান্ডা জল, না ফুটন্ত জল, না স্টিম, কোনোভাবেই জলের সঙ্গে বিক্রিয়া এরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে না। এবারে দেখো লাস্টে কপার, মার্কারি, সিলভার আর গোল্ড, এরা অতি নিম্ন সক্রিয়তা বিশিষ্ট ধাতু। তো কপার এই চারটি ধাতু কোনো অবস্থাতেই জল, স্টিম বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে না। তার মানে এখানে যে বিক্রিয়ার ধরনগুলো দেখানো হলো, এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কী রকমভাবে সক্রিয়তাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর একটা কথা যে আগেই বললাম, যে নিচের থেকে উপরের দিকে বিজারণ ক্ষমতা বাড়ে, অর্থাৎ সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে নিচের থেকে উপরের ধাতুগুলি। তো তোমাদের কনফিউশনের কোনো ব্যাপার নেই, তোমাদের বইয়ের থেকে এখানে আরেকটু স্ট্যান্ডার্ডভাবে এবং আরেকটু তীব্রতার বিশ্লেষণ করা আছে, তাই এতগুলি ভাগে ভাগ করা আছে। তো তোমরা যে কোনো একটি ফলো করবে, অসুবিধা কিছু নেই। এসো এরপর আমরা ধাতু নিষ্কাশনের যে বিভিন্ন পদ্ধতি বা স্টেপস আছে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই, তবে খুব একটা বেশি ডিটেলসে আমরা এখানে যাব না, তোমাদের সিলেবাসে অতটা ডিটেলসে কিছু নেই। ধাতুর আকরিক থেকে উপযুক্ত বিজারণ প্রক্রিয়ার দ্বারা ধাতু নিষ্কাশন করা হয়। এক একটি ধাতুর সক্রিয়তা অনুযায়ী এক এক রকমের পদ্ধতি অবলম্বন করা হয়। তো ধাতু নিষ্কাশনের পূর্বে একটু তোমাদের আগে যেমন বলছিলাম যে সালফাইড ছিল, সেই সালফাইড থেকে অক্সাইড তৈরি করা হচ্ছিল, এরকম অনেক কিছু ব্যাপার ছিল। তো তো দেখো, ধাতু নিষ্কাশনের পূর্বে কী করা হয়, আকরিকগুলোর চূর্ণীকরণ, গাঢ়ীকরণ, তাপজারণ, ভস্মীকরণ প্রভৃতি প্রক্রিয়াগুলি কিন্তু সম্পন্ন করা হয়। এগুলো হচ্ছে ধাতু নিষ্কাশনের কয়েকটি স্টেপস বা প্রক্রিয়া। এগুলো সম্পর্কে ডিটেলসে তোমাদের সিলেবাসে নেই, তাই অতটা ডিটেলসে না গেলেও চলবে। পরে ফার্দার আপার ক্লাসেতে তোমরা যা সায়েন্স নিয়ে পড়বে তারা জানতে পারবে। তো এখানে দেখো, কার্বন বিজারণ পদ্ধতি হচ্ছে একটি পদ্ধতি। আগেরগুলি যেগুলি বললাম সেগুলো হচ্ছে কতগুলো স্টেপস, আর এটা হচ্ছে একটা পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি। তো এই কার্বন বিজারণ পদ্ধতিটি খুবই ইম্পর্ট্যান্ট একটি পদ্ধতি। আর এই কার্বন বিজারণ পদ্ধতিতে আমাদের দেখতে হবে সমস্ত ধাতুগুলোই কি ধাতব যৌগ থেকেই কি ধাতু নিষ্কাশন করা যাবে, না সে কেবলমাত্র কয়েকটি বিশেষ ক্ষেত্রেই আমরা এই কার্বন বিজারণ পদ্ধতিতে ব্যবহার করতে পারবো। তো এই পদ্ধতিতে কি করা হয় না, ধাতব অক্সাইডকে, আকরিক অক্সাইড না হলে এটিকে অক্সাইডে পরিণত করা হয়। তার মানে এখানটা থেকে তোমরা বুঝতে পারছো, কার্বন বিজারণ পদ্ধতিতে কিন্তু ধাতব অক্সাইডের প্রয়োজন হবেই। একমাত্র ধাতব অক্সাইড থেকেই আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করতে পারি। এখন যদি ওই ধাতুর অক্সাইড না থাকে, ধরো আকরিকটা অন্য কোনো রূপে আছে, যেমন ধরো আমি বলেছিলাম জিঙ্ক সালফাইড, যেটা একটু আগে আমরা বলেছিলাম। তো দেখো, অতিরিক্ত উচ্চ তাপে ওটাকে অক্সাইডে পরিণত করা হচ্ছিল, ঠিক আছে। তো তখন ওই জন্যই বলেছিলাম, পরে আমরা জানবো। তো আকরিক অক্সাইড না হলে ওইটিকে অক্সাইডে পরিণত করা হয়, এবং উচ্চ তাপমাত্রায় ওই কার্বন দেখো কোক দিয়ে বিজারিত করে ধাতুতে পরিণত করা হয়, যেটা আমরা অলরেডি জিঙ্কের ক্ষেত্রে পড়ে এসেছি, তাই তো। পদ্ধতিটা আমরা অলরেডি পড়ে ফেলেছি জিঙ্কের ক্ষেত্রে। দেখো নিচের দিকে একদম বিক্রিয়াটি লেখা আছে, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, জিঙ্ক প্লাস সিও। আবার কার্বন চূর্ণ বা কোক চূর্ণ ব্যবহার না করে যদি কার্বন মনোক্সাইডও আমরা ব্যবহার করতে পারি এখানে বিজারক হিসাবে। কার্বন মনোক্সাইড কী করবে, জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেনটাকে কেড়ে নেবে, এর ফলে জিঙ্কে পরিণত হলো জিঙ্ক অক্সাইডটা, আর সিওটা হয়ে গেল CO2-তে। এখানেও সিওটা CO2-তে জারিত হচ্ছে, আর জিঙ্ক অক্সাইড জিঙ্কে বিজারিত হচ্ছে। তো এখানে দেখো, জেনারেলভাবে শুধু তো জিঙ্ক না, আয়রনও হতে পারে। আয়রনের যে বিভিন্ন অক্সাইড আছে, সেই অক্সাইডকেও আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা কিন্তু ধাতু নিষ্কাশন করতে পারি। তাহলে এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে কোন ধাতুগুলোর ক্ষেত্রে আমরা কার্বন বিজারণ পদ্ধতি ব্যবহার করব। খুবই ভালো একটা কোশ্চেন এটা, যে কোন ধাতুগুলোর জন্য এটা ব্যবহার করব না। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখো তোমাদের বইয়ে যেটা আছে, অপেক্ষাকৃত কম সক্রিয় যে ধাতু, অর্থাৎ জিঙ্ক, আয়রন, তো এই সমস্ত যে অপেক্ষাকৃত কম যে সক্রিয় ধাতুর যে রেঞ্জটা, ওগুলোর ক্ষেত্রে আমরা এই কার্বন বিজারণ পদ্ধতি ব্যবহার করতে পারবো। তাহলে এইসব ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। বিজারণের জন্য আমরা কী ব্যবহার করতে পারি, কোক চূর্ণ, আবার কখনো কখনো কার্বন মনোক্সাইডকেও আমরা বিজারক হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে এখন জেনারেল যে বিক্রিয়াটা, সেটা কি, ধরো আমি কখনো জিঙ্ক নিচ্ছি, কখনো আয়রন নিচ্ছি, তো জেনারেল তো একটা বিক্রিয়া পাবো। সেটা হচ্ছে কি, ধরো আমি ধরে নিলাম ধাতুটা হচ্ছে এম, তাহলে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে কী বলেছিলাম যে অক্সাইড প্রয়োজন হবেই, তাহলে ওটা হচ্ছে ওই ধাতুর অক্সাইড। এখন ওই এমওকে যদি কোক চূর্ণর সঙ্গে মেশানো হয়, তাহলে কি হবে, কার্বনটা অক্সিজেনের সাথে চলে যাবে, আর এমটা পড়ে থাকবে। তাহলে MO প্লাস C তীর চিহ্ন তৈরি হচ্ছে কি, ধাতুটা পড়ে থাকলো M প্লাস CO। এখানে M কী হতে পারে, লেড হতে পারে, জিঙ্ক হতে পারে, আয়রন হতে পারে, ওই অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর রেঞ্জটা এখানে হবে। তোমরা মধ্যম সক্রিয়
বা ওই অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুগুলির কীভাবে নিষ্কাশন করা হয় সেই সম্পর্কে জানলে। কিন্তু তোমাদের মনের মধ্যে আরেকটি কোশ্চেন এখন উদয় হচ্ছে, সেটি হচ্ছে কি যে ধাতুর ওই মধ্যম সক্রিয় যে ধাতুগুলো ছিল বা অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুগুলো ছিল তার তাহলে উপরে যেগুলো অবস্থিত বেশি সক্রিয় ধাতু, তো সেইগুলোকে কি এই কার্বন বিজারণ পদ্ধতিতেই ধাতু নিষ্কাশন করব না অন্য কোনো পদ্ধতি আছে? তাই দেখো একটা কোশ্চেন আমি এখানে বলেছি, ধাতু সক্রিয়তা সারির উপরের দিকে অবস্থিত কোনো ধাতুকে কীভাবে নিষ্কাশন করা হয় উদাহরণসহ লেখো। অথবা ওই টাইপের আরেকটা কোশ্চেন, কোন ধরনের ধাতুগুলিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এবং কেন? কারণটা পরে পড়বো, তাহলে জেনে নিই যে কার্বন বিজারণ পদ্ধতিতে কি অতি সক্রিয় ধাতুগুলোকে নিষ্কাশন করা যাবে। তো দেখো ওই জেনে রেখো, ওখানে লেখা আছে তোমাদের যে অতি সক্রিয় ধাতুগুলি আছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই সমস্ত যে ধাতুগুলি খুবই সক্রিয় ধাতু, এদের কিন্তু অক্সিজেনের প্রতি একটা তীব্র আসক্তি আছে। অর্থাৎ এরা অক্সিজেনের সাথে যুক্ত হলে সহজে কিন্তু অক্সিজেনটাকে ছাড়তে চাইবে না, ঠিক আছে? এদের বন্ডিং কিন্তু খুব স্ট্রং। যেহেতু এরা তীব্রভাবে অক্সিজেনকে ধরে আছে, তাই কার্বন বিজারণ পদ্ধতিতে ওই কার্বন দিলাম, অক্সিজেনটা কার্বনের সাথে চলে গেল, এত সহজে কিন্তু এটা ঘটবে না। তাই কার্বন বিজারণ পদ্ধতিতে অতি তীব্র যে সক্রিয় ধাতুগুলো আছে সেগুলোর কিন্তু ধাতু নিষ্কাশন করা যায় না। তার মানে নিশ্চয়ই অন্য কোনো পদ্ধতি আছে, অবশ্যই। তাহলে সেই পদ্ধতিটি কি না, পদ্ধতিটা তোমরা আগে আমার ক্লাসে করেছো, তড়িৎ বিশ্লেষণ যে চ্যাপ্টার আমি পড়িয়েছিলাম। তো সেই তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিজারণ, যেহেতু বিজারণ হয় তো এটাকে তড়িৎ বিজারণও বলা হয়, বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে আমরা এই সমস্ত সক্রিয় ধাতুগুলোর থেকে, ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশন করতে পারি। যেমন ধরো আমি উদাহরণের জন্য নিলাম সোডিয়াম ক্লোরাইডকে। তো সোডিয়াম ক্লোরাইড সংকেতটা কি NaCl। তো NaCl যখন আমরা এইসব ধাতুর লবণকে জলীয় দ্রবণ নিচ্ছি না, শুধু লবণটাকে নিয়েছি এবং উচ্চ উষ্ণতায় গলিয়ে নিচ্ছি। কারণ আমরা জানি তড়িৎ বিশ্লেষণ তখনই সম্ভব যখন গলিত অবস্থায় থাকবে বা জলদ্রবীভূত অবস্থায় থাকবে। তো আমি জল নিচ্ছি না, আমি এখানে শুধুমাত্র NaClকেই নিচ্ছি এবং উচ্চ উষ্ণতায় গলিয়ে নিচ্ছি, গলিত অবস্থায় রাখছি। এবার উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ধাতু উৎপন্ন হয়, এটা আমরা জানি, কারণ ক্যাটায়ন ক্যাথোডে যায়, যেটা আমরা এই সমস্ত বিষয়ে আমরা আগে আলোচনা করেছি। তাই খুব ডিটেলসে তড়িৎ বিশ্লেষণ আমি যাচ্ছি না। আমি যেহেতু ওই চ্যাপ্টারটা পড়িয়ে দিয়েছি, তোরা ওখান থেকে জ্ঞান আহরণ করেছিস এবং ওই কনসেপ্ট থাকলে এখানটাও বুঝতে পারবি। তো আমি ধরে নিলাম আমি NaCl নিয়েছিলাম, তাহলে NaClটা যদি আয়নে ভাঙে কী পাবো, Na একটা প্লাস মাথায় এবং Cl এর মাথায় একটা মাইনাস, অর্থাৎ Na প্লাস আর Cl মাইনাস। তাহলে ক্যাথোডে কে যাবে? তড়িৎ বিশ্লেষণের সময় আমরা জেনেছিলাম ক্যাথোডে যায় ক্যাটায়ন, অর্থাৎ Na প্লাস, এর মাথায় একটা প্লাস। ও ক্যাথোডে গিয়ে কী করবে? কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে? যেহেতু মাথায় একটা প্লাস ছিল তাই একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং একটা ইলেকট্রন গ্রহণ করে ধাতব সোডিয়ামে পরিণত হবে, অর্থাৎ Na প্লাস প্লাস ইলেকট্রন তীরচিহ্ন Na। এটা হলো ক্যাথোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়াতে কী হবে? Cl মাইনাস, Cl মাইনাস কী করলো? একটা ইলেকট্রন ছেড়ে দেবে, ঠিক আছে? তাহলে যদি ইলেকট্রন Cl মাইনাস ছেড়ে দেয়, একটু আগে আমরা বলছিলাম যে ইলেকট্রন যদি ছেড়ে দেয় তখন কী হবে? ধাতব ক্লোরিনের পরমাণুতে পরিণত হবে। তাহলে Cl মাইনাস তীরচিহ্ন Cl প্লাস ইলেকট্রন, বা এরকমভাবেও লেখা যেতে পারে Cl মাইনাস মাইনাস ইলেকট্রন তীরচিহ্ন Cl, অর্থাৎ Cl মাইনাস একটা ইলেকট্রন পরিত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হলো। এটা তো গেল জাস্ট একটা উদাহরণ, ধাতুটা সোডিয়াম ছিল। যদি অন্য কোনো ধাতুর এই সক্রিয় যে ধাতুগুলো অনেকগুলো আমরা যে পড়লাম, সেটা লিথিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত যেগুলো ছিল ওই লিস্টে, তো যে কোনো ধাতু যদি আমরা নিই তাহলে আমরা কি করব? সেটাকে M দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা এখানে চিহ্নটা কি করব, সংকেতটা কি করব? লবণটার MCl নিচে N, ঠিক আছে? MCl নিচে N। তো এনটা হচ্ছে ছোটো হাতের এনটা হচ্ছে এমের যোজ্যতা, ওর পায়ে আছে, Cl-এর পায়ে। তাহলে এখন যখন আয়নে ভাঙবে ওই ধাতব ক্লোরাইডটা, তখন কী হবে? এমের মাথায় N সংখ্যক প্লাস হয়ে যাবে, যেহেতু এমের যোজ্যতা N ধরা হয়েছে। তাহলে Mn প্লাস প্লাস N সংখ্যক Cl মাইনাস। ধরো যদি এটা CaCl2 হতো, ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে Cl-এর মাথায় পাশে তো 2 থাকতো পায়েতে, তাহলে Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস হতো। সেরকম AlCl3 যদি হয়, ঠিক আছে, AlCl3, তখন কী হতো? Al3 প্লাস 3Cl মাইনাস। তাই আমি জেনারেলভাবে এটা বলছি, যদি ধাতব লবণটার সংকেতটা MClN হয়, অর্থাৎ এনটা হচ্ছে এমের ধাতুটার যোজ্যতা, তাহলে ওটা কী আয়নে ভাঙবে? কোন ক্যাটায়ন কী পাবো? এমের মাথায় N প্লাস আর N সংখ্যক Cl মাইনাস। তাহলে ক্যাথোডে কী হবে? ওই M সংখ্যক Mn প্লাস ক্যাথোডে গেল, কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে? যেহেতু মাথায় N প্লাস আছে তাই N সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে তৈরি হবে তীরচিহ্ন M, ধাতব M তৈরি হলো। অ্যানোড বিক্রিয়াটা কি? N সংখ্যক Cl মাইনাস অ্যানোডে গেল, N সংখ্যক ইলেকট্রনই পরিত্যাগ করে দিল, তাহলে গ্যাসীয় ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। এরকম
সিএল পরমাণু দুটি যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করলো। ঠিক আছে, এটা তো গেল ওই সমস্ত ধাতুর ক্লোরাইড লবণ। এরপরে ধরো আমি যদি বলি অক্সাইড লবণ, তো উদাহরণস্বরূপ এখানে অ্যালুমিনা নেওয়া হয়েছে। এটাও তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে খুব ভালোভাবে আমাদের পড়ানো হয়ে গেছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, তাই আমি বেশি ডিটেলসে যাব না, কারণ ওখানে আমি পড়িয়ে দিয়েছি, ওটা ভালো করে দেখে নিও। তো কি হচ্ছে অ্যালুমিনা, অর্থাৎ Al2O3 সঙ্গে আমরা জানি শুধুমাত্র Al2O3 দিলে অনেক বেশি টেম্পারেচার লাগতো, তো তার জন্য কি মেশানো হয়, ক্রায়োলাইট AlF3, থ্রাইস NF বা Na3AlF6 এবং ফ্লোরোস্পার ক্যালসিয়াম ফ্লোরাইড CaF2, এদের মিশিয়ে টেম্পারেচারটা কমিয়ে 900 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসা হয়। এবার এটা উত্তপ্ত করলে মিশ্রণটি গলে যাবে। এরপরে যখন গ্রাফাইট তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হবে, তখন ক্যাথোডে কে আসবে, Al2O3টা যদি ভাঙে তাহলে 2Al3+ হয়। কারণ দেখ কীভাবে ভাঙছে, Al এর পায়ে আছে 2, এটা কার যোজ্যতা, অক্সিজেনের যোজ্যতা, আর অক্সিজেনের পায়ে আছে 3, মানে এটা কার যোজ্যতা, অ্যালুমিনিয়ামের যোজ্যতা। আর তাহলে আমরা অ্যালুমিনিয়ামের পায়ে যেহেতু 2 আছে, তার আমরা কতগুলো 2 বলতে পারি, দুটো অ্যালুমিনিয়াম আছে তাই 2Al3+, আর অক্সিজেনের পায়ে যেহেতু 3 আছে তাই 3O2-। ঠিক আছে, দুটো Al3+ আর 3টে O2-, এই আয়নে ভেঙে যাচ্ছে। এরপর ক্যাথোডে কে যাবে, 2Al3+ ক্যাটায়ন যাবে, তাহলে 2Al3+, তাহলে দেখ টোটাল ধনাত্মক আধান কতগুলো, একটা অ্যালুমিনিয়ামের জন্য 3টে, তাহলে দুটো অ্যালুমিনিয়াম আছে বলে 6টা, তাই 6টা ধনাত্মক আধান আছে। তাহলে ওটাকে যদি নিউট্রাল করতে হয়, ধনাত্মক আধানটাকে যদি বাদ দিতে হয়, তাহলে 6টা ইলেকট্রনের প্রয়োজন, তাই 6 ইলেকট্রন গ্রহণ করলো, তৈরি হলো 2Al। অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে যাবে অ্যানায়ন 3O2-, ওখানে কি হচ্ছে দেখ 3 দুগুণে 6, 6টা ইলেকট্রন মাথায় চেপে আছে, তাই কি করবে, 6টা ইলেকট্রন পরিত্যাগ করলো, তাই ডান দিকে দেখ +6 ইলেকট্রন, মানে বোঝাচ্ছে অক্সিজেন O2- যে অক্সাইড আয়নটা ছিল ওটা 6টা ইলেকট্রন পরিত্যাগ করলো, তাহলে কী হবে, 3টে অক্সিজেন পরমাণুতে পরিণত হলো। এইরকমভাবে পরমাণু তো আর মুক্ত অবস্থায় থাকতে চায় না, খুবই সক্রিয়, তো অক্সিজেন 3টে + 3টে যুক্ত হয়ে 3O2 তৈরি করলো, অক্সিজেন গ্যাস তৈরি করলো। এই হলো অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে ধাতব অ্যালুমিনিয়াম পাওয়া যাচ্ছে ক্যাথোডে। অর্থাৎ অতি সক্রিয় ধাতুগুলো আছে তার ক্লোরাইড লবণ বা অক্সাইড লবণ, মানে যে যৌগগুলো আছে সেগুলোকে নিয়ে গলিত অবস্থায় যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে আমরা ক্যাথোডে তড়িৎ বিশ্লেষণের যেটা নিয়ম, ক্যাথোডে আমরা ধাতুটাকে পাবো। এইভাবে আমরা অতি সক্রিয় ধাতুর যৌগ থেকে ধাতুগুলিকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বা তড়িৎ বিজারণের মাধ্যমে আমরা ধাতুটাকে নিষ্কাশন করতে পারছি। তড়িৎ বিজারণ কেন বলা হচ্ছে, দেখ ইলেকট্রন গ্রহণ করছে ক্যাটায়নগুলো, তাই এখানে তড়িৎ বিজারণ বলা হচ্ছে। ওকে, বুঝতে পেরেছিস আশা করি। এরপর তাহলে মনের মধ্যে আরেকটি কোশ্চেনও থেকে গেল, অতি সক্রিয় ধাতুর তো আমরা জানতে পারলাম, অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রথমেই আমরা জেনে নিলাম। তাহলে কম সক্রিয় ধাতুর যৌগ থেকে আমরা ধাতুগুলো কীভাবে নিষ্কাশন করব। এটা খুব একটা অতটা ইম্পর্ট্যান্ট না ওই দুটোর মতো, তাও একটু জানতে হবে যে সক্রিয়তা সারির নিচের দিকে যে ধাতুগুলি আছে, অর্থাৎ মার্কারি, সিলভার, গোল্ড, এদের যে অক্সাইড, এই অক্সাইডগুলোকে উত্তপ্ত করলেই ধাতুটা নিষ্কাশন হয়ে যাবে। ঠিক আছে, তাপ প্রয়োগে অক্সাইডগুলো বিয়োজিত হবে, এদের যে অক্সাইডগুলো আছে তাপ দিলে ওগুলো ভেঙে যাচ্ছে, বিয়োজিত হচ্ছে এবং ধাতু আর অক্সিজেন উৎপন্ন করে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তো এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে, এদের প্রকৃতিতে অনেক সময় মুক্ত অবস্থায় পাওয়া যায় কেন, এই নিষ্ক্রিয় ধাতুগুলোকে। তো সক্রিয়তা সারিতে নিচের দিকে অবস্থিত ধাতুগুলির রাসায়নিক সক্রিয়তা আমরা জানি খুবই কম, এরা অক্সিজেন, জলীয় বাষ্প বা কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি দ্বারা একদমই আক্রান্ত হয় না, তাই এদের মুক্ত অবস্থায় পাওয়া যায়, যেহেতু যৌগ গঠন করার ক্ষমতা কম, সক্রিয়তা কম বলে, তাই এদের মুক্ত অবস্থায় পাওয়া যায়। এটাই হচ্ছে এইটুকু উত্তরের। তো একটা কোশ্চেনে আসি আমরা, যে এই যে কার্বন বিজারণ পদ্ধতিটা পড়লাম, আমি প্রথমেই বললাম এটা খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি। তো এর সুবিধা অসুবিধাগুলো কী কী আছে। তো কার্বন বিজারণের সুবিধাটা প্রথমে দেখে নিই। না, এই পদ্ধতিতে বিজারক রূপে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে কোক চূর্ণ, কার্বন যেটা, সেটা খুবই সহজলভ্য এবং সস্তা। ঠিক আছে, খুব একটা বেশি কস্টলি না, সহজেই পাওয়া যায়। 2 হচ্ছে কি, স্বল্প পরিমাণ কোক ব্যবহার করলেই প্রচুর পরিমাণ ধাতব অক্সাইড বিজারিত হয়ে যায়, অল্প পরিমাণ ব্যবহার করলেই হয়ে যায়, এটা একটা সুবিধা। আর 3 নম্বর হচ্ছে কি না, এক্ষেত্রে কোকের পাশাপাশি বিক্রিয়ায় যে কার্বন মনোক্সাইডটা উৎপন্ন হচ্ছে, দেখ জিঙ্ক অক্সাইড +C তৈরি হলো জিঙ্ক +CO, ওই যে বিক্রিয়াতে সিওটা তৈরি হচ্ছে কার্বন মনোক্সাইড, সেটাও কিন্তু বিজারক, সেটাও কার্বনের মতোই ব্যবহার করে। ঠিক আছে, তো এই সিও গ্যাসও বিজারক হিসেবে ক্রিয়া করে। এর ফলে অল্প পরিমাণ দিলেই ওই সিওটাও যেহেতু বিজারকের মতো কাজ করছে, তাই অল্প কোক চূর্ণ ব্যবহার করলেই আমাদের কাজটা হয়ে যায়। সুবিধাগুলো তো দেখলাম, তাহলে অসুবিধাগুলো একটু দেখে নেওয়া যাক। না, তীব্র তড়িৎধনাত্মক যে ধাতুগুলো, অর্থাৎ তীব্র সক্রিয় ধাতুগুলো যেগুলো ছিল, সোডিয়াম থেকে পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি যেগুলো ছিল, এগুলোকে কিন্তু এই পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না, যেটা আমরা একটু আগেই দেখলাম। কোনো ধাতু যেমন ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি উচ্চ উষ্ণতায়
কোক বা কার্বনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বাইড যৌগ গঠন করে দেয়। তাহলে কি হচ্ছে এখানে, অক্সাইড মানে যে ধাতু অক্সাইডগুলো নেওয়া হয়েছিল তার সাথে বিক্রিয়া করে কী করবে, কার্বনের সাথে ধাতব কার্বাইড তৈরি করে দিল। তো এটা তো হওয়া উচিত না। তো এইগুলো হচ্ছে কিছু কিছু অসুবিধা। আর তারপরে দেখ, খুবই ভালো একটা কোশ্চেন যেটা অলরেডি আমরা ব্যাখ্যা করে ফেলেছি, যে কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন। তো আমরা দেখ ওই প্রথমেই বইয়েতে বলেছিলাম যে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরা যে খুব সক্রিয় ধাতু, অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি আছে, এই কারণ এটার জন্যই অ্যালুমিনিয়াম ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে ব্যবহার করা যায় না। শুধু অ্যালুমিনিয়াম না, ওই যে তীব্র তড়িৎ-ধনাত্মক ধাতুগুলো ছিল বেশি সক্রিয় ধাতু, ওদের কোনো অক্সাইডকেই, কোনো যৌগকেই কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা যায় না। এখানে অ্যালুমিনিয়াম দিয়েছে, তাই অ্যালুমিনিয়াম দিয়ে ব্যাখ্যা দিবি। একটাই কারণ, সেটা হচ্ছে এই সমস্ত ধাতুগুলোর অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি আছে, তাই এদের অক্সাইডকে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা যায় না। কারণ হচ্ছে কার্বন বিজারণ করতে গেলে অবশ্যই অক্সাইডে নিয়ে আসতে হবে। যদি ওই যৌগের, ওই ধাতুর অক্সাইড নাও থাকে, তাহলেও কিন্তু ওই ধাতুর অক্সাইডে তৈরি করে তারপরে কার্বন বিজারণ করতে হয়। আর যেহেতু এই সমস্ত ধাতুগুলোর অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি আছে, তাই সহজ ওরা অক্সিজেনকে ছাড়বে না, তাই কার্বনও অক্সিজেনকে নিয়ে বিজারিত করতে পারবে না ধাতুতে। এই হচ্ছে কারণ, ঠিক আছে। এরপরে আমরা একটা খুব ভালো ইম্পর্ট্যান্ট জায়গাতে ঢুকছি। এখানে যে কোশ্চেনগুলো থাকবে খুবই ইম্পর্ট্যান্ট। আমরা দেখো একটু আগেই প্রথমে ধাতু নিষ্কাশনের নীতির কাছে বলেছিলাম যে দুটি ধাতুর মধ্যে বেশি সক্রিয় ধাতুটি অপর ধাতুর যৌগ থেকে ধাতুটিকে প্রতিস্থাপিত করতে পারে। দুটো ধাতু আছে যার মধ্যে একটা ধাতু সক্রিয়, একটি ধাতু কম সক্রিয় অন্যটির তুলনায়। তো প্রথমে ধরে নিলাম কম সক্রিয় ধাতুটির একটি যৌগ আছে, ঠিক আছে। তো তার কাছে বেশি সক্রিয় ধাতুটি এলো, তখন কি হবে, ওই কম সক্রিয় ধাতুটি যে মূলক বা মৌলের সাথে যুক্ত ছিল সেটিকে দিয়ে দিতে বাধ্য হবে বেশি সক্রিয় ধাতুটিকে। এর ফলে কি হবে, বেশি সক্রিয় ধাতুটি ওই মৌল বা মূলককে নিয়ে চলে গেল, পড়ে রইল একা কম সক্রিয় ধাতুটি। এটাকেই বলা হচ্ছে দুটি ধাতুর মধ্যে বেশি সক্রিয় ধাতুটি অপর ধাতুর যৌগ থেকে ধাতুটিকে প্রতিস্থাপিত করতে পারে। তো এই রিলেটেড যে কোশ্চেন সেটা দেখে নিই, যে কপার সালফেটের দ্রবণকে রাখার জন্য লোহার পাত্র ব্যবহার করা যাবে কি? বা এটা বলা যেতে পারে যে কপার সালফেটের দ্রবণে একটা লোহার পেরেককে ডুবিয়ে দেওয়া হলো, তো কি ঘটবে? বা উদাহরণ সাজে দেখাও যে সক্রিয়তা সারির উপরের দিকের কোনো ধাতু সারির নিচের দিকে অবস্থিত কোনো ধাতুর যৌগকে প্রতিস্থাপিত করে। তো এই রিলেটেড যে কোশ্চেন, তার উত্তরে এখানে দেখো, ধাতু সক্রিয়তা সারিতে উচ্চতর স্থানে অবস্থিত কোনো ধাতু অপেক্ষাকৃত নিচে থাকা কোনো ধাতুর যৌগ বা লবণের জলীয় দ্রবণ থেকে ওই সংশ্লিষ্ট ধাতুটিকে প্রতিস্থাপিত করতে পারে। অর্থাৎ আমি একটু আগেই যেটা বললাম সেটাই এখানে একটু ভালোভাবে ভাষা দিয়ে লেখা আছে। তো কথা হচ্ছে ওইটি। তো সক্রিয়তা সারিতে আয়রন কি আছে ভালো করে খেয়াল করে দেখো, কপারের উপরে অবস্থিত। আয়রন কপারের কিন্তু উপরে অবস্থিত, ঠিক আছে। তাই কপার সালফেটের জলীয় দ্রবণ থেকে আয়রন কি করবে, কপারকে প্রতিস্থাপিত করে অধক্ষিপ্ত করবে এবং নিজে, তাহলে বিক্রিয়াটা যদি এরকম হয়, এখানে বেশি সক্রিয় ধাতু কোনটা, আয়রন, Fe। ও কার কাছে এলো, কম সক্রিয় ধাতুর যে যৌগ CuSO4, বিক্রিয়াটি দেখো CuSO4 এর কাছে এলো। তাহলে দেখো কম সক্রিয় ধাতুর সাথে সালফেট মূলক যুক্ত আছে। তাহলে এখন কি হবে, যেহেতু Fe ধরো বেশি সক্রিয় ধাতু, আমি ধরো বললাম যে Feর ভালো খুব ক্ষমতা, ধরো একটা বন্দুক নিয়ে এসেছে, কপারকে বলল যে তো সালফেটকে আমাকে দিয়ে দে। তাহলে কি হলো, Fe সালফেটকে নিয়ে চলে গেল, আর দুর্বল বলে কপারটা কি হবে, সালফেটকে দিয়ে দিতে বাধ্য হলো আয়রনকে, এবং নিজে একা কান্নাকাটি করছে, পড়ে আছে ধাতব কপার রূপে লালচে বাদামি একটা অধক্ষেপ পড়ে গেল কপারের, কারণ কপারের সাথে আর সালফেট নেই। তার মানে দেখতে পাচ্ছি কপার সালফেটের দ্রবণে যদি আমরা একটা লোহার চকচকে পেরেককে ডুবিয়ে দিই, কিছুক্ষণ পরে কপারের লালচে বাদামি বর্ণে, যেটা নীল ছিল বর্ণটা কপার সালফেটের, কিছুক্ষণ পরে দেখা যাবে যে কপারের যে নীল বর্ণটা চলে গেছে, কপারের লালচে বাদামি বর্ণের একটা আস্তরণ পড়েছে কোথায়, ওই লোহার পেরেকের উপর, ঠিক, এবং দ্রবণটাও আর তখন নেই, একটু সবুজাব কালার হয়ে গেছে, নীল বর্ণের আর নেই, প্রায় বর্ণহীন, মানে ফেন্ট একটা কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এই বিক্রিয়াটিতে লোহার পেরেক বা ছুরি বলতে পারো, বা কোনো লোহার পাত্র, যে কোনো লোহার তৈরি জিনিস পৃষ্ঠতলে ঘটে, বিক্রিয়াটি লোহার পৃষ্ঠতলে ঘটে বলে লোহার উপরেই প্রতিস্থাপিত কপার জমা হয়ে যায় এবং লালচে বাদামি বর্ণের একটা আস্তরণ পাওয়া যায়, ঠিক আছে। এই হচ্ছে কারণ। তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে উত্তরটা দিতে হবে। তারপরে একই রিলেটেডই
একটা কোশ্চেন, কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে তার উপর লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে কেন? কিন্তু FeSO4 দ্রবণে তামার ছুরি ডুবিয়ে রাখলে কোনো আস্তরণ পড়ে না। অর্থাৎ যদি বিপরীত ঘটনাটা ঘটানো হতো, অর্থাৎ FeSO4 দ্রবণে কপারের তৈরি কোনো জিনিসকে যদি ডুবিয়ে দেওয়া হয়, তখন দেখা যাবে যে এরকম কোনো ঘটনা ঘটছে না, যে আস্তরণ কিছু পড়ছে না। তার কারণটা হচ্ছে কি, প্রথমেরটা তো আমরা ব্যাখ্যা দিয়ে দিলাম যে কপার সালফেটের দ্রবণে কেন লোহার জিনিস ডুবিয়ে দিলে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে ওই লোহার পেরেকের উপর। কিন্তু উল্টোটা, FeSO4 দ্রবণে তামার ছুরি ডোবালে কেন হবে না? না, এখানে কি FeSO4, এফির ক্ষমতাটা অনেক বেশি। এই যে নিয়ে চলে গেল এফি, যে SO4কে কপারের কাছ থেকে নিয়ে চলে গেল, কেন নিয়ে চলে গেল? না, ওর ক্ষমতা বেশি, ওর কাছে বন্দুক ছিল। তাহলে এই যে কপারের কাছ থেকে জোরপূর্বক নিয়ে চলে গেল, এখন কপার কি পারবে? খালি হাতে আছে, ওর কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই, খুবই দুর্বল, ভয় ভীতু। তো কপার কি এখন ওই FeSO4 থেকে সালফেটটাকে কাড়িয়ে নিতে পারবে? পারবে না, কারণ ও এক হচ্ছে ভীতু, ওর হাতে কোনো অস্ত্র নেই। তার মানে কি, ওটা দুর্বল, কপার দুর্বল। তাই FeSO4 থেকে কিন্তু সালফেটকে কপার ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু এফির ক্ষমতা বেশি বলে কপার সালফেট থেকে সালফেটটাকে ছিনিয়ে কপারটাকে একা করে দিল। তাই উল্টো ঘটনাটা কখনোই ঘটবে না। অর্থাৎ FeSO4 ফেরাস সালফেটের জলীয় দ্রবণে যদি কপারের কোনো কিছু রাখা হয়, তাহলে কিন্তু উল্টো ঘটনা ঘটবে না। ঠিক আছে, এই হচ্ছে এর উত্তর। এখন ওই টাইপের আরেকটা কোশ্চেন হচ্ছে, কপার সালফেটের জলীয় দ্রবণে অত আয়রন দিয়েছিলাম, এখন জিঙ্কের টুকরো যোগ করলে কি হয়? তো এটা তোমাদের কাছে কোশ্চেন আমি রাখলাম ওই জ্ঞান থেকে, তরিদার্শন শ্রেণী থেকে। একটু হিন্টস দিই, সেটা হচ্ছে কি না, জিঙ্কটা অবশ্যই কপারের উপরে অবস্থিত। ঠিক আছে, জিঙ্ক আয়রনের উপরে অবস্থিত। আবার তার মানে কি, আয়রন যদি প্রতিস্থাপিত করতে পারে, অবশ্যই জিঙ্কও পারবে। তো এই আগের যে কনসেপ্টটা থেকে তোমরা এই উত্তর দিতে পারবে আমি আশা করি। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা দেখো, লেখা আছে জিঙ্ক প্লাস CuSO4 ZnSO4 প্লাস Cu, মানে প্রতিস্থাপিত হবে, কারণটাও একই। ঠিক আছে, আয়রনটা যদি পারে, আয়রনের উপরে জিঙ্ক অবস্থিত, তাহলে জিঙ্কও তো পারবেই। ঠিক আছে, তো ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে, পরের যে কোশ্চেনটা দেখো, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে কীভাবে ব্যাখ্যা করবো? না, আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক থেকে, বিক্রিয়াটা ভালো করে খেয়াল করো, জিঙ্ক একা ছিল, শুধু পরমাণু রূপে ছিল, ধাতব পরমাণু। সেখান থেকে ZnSO4 হচ্ছে, একটা যৌগ গঠন করছে। সেই যৌগটাতে জিঙ্ক কোন অবস্থায় আছে? Zn2+ রূপে আছে, কারণ SO4 2- আর Zn2+, তার মানে জিঙ্ক থেকে হচ্ছে Zn2+। অর্থাৎ এক্ষেত্রে জিঙ্ক পরমাণু কী হচ্ছে, দুটি ইলেকট্রন পরিত্যাগ করে Zn2+ আয়নে পরিণত হলো। তাহলে দেখো, যেহেতু জিঙ্ক ইলেকট্রন পরিত্যাগ করলো, ইলেকট্রন পরিত্যাগ করা মানেই হচ্ছে কি জারণ। অপরদিকে CuSO4 থেকে কি হচ্ছে, Cu পরিণত হচ্ছে ধাতব কপারে। তার মানে CuSO4 Cu2+ ছিল, সেই Cu2+ থেকে যেটা আমরা পাচ্ছি ডান দিকে, সেটা হচ্ছে ধাতব Cu। তার মানে কি হচ্ছে, কী হবে, Cu2+ Cuতে পরিণত হবে না, দুটি ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে Cu2+ দুটি ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে ধাতব কপারে পরিণত হলো। আর আমরা জানি, কোনো আয়ন যখন ইলেকট্রন গ্রহণ করে, বা যখন কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে, তখন সেটা বিজারণ। তার মানে আমরা দেখতে পাচ্ছি, এই যে আগের যে বিক্রিয়াটা আমরা পড়লাম, অর্থাৎ জিঙ্ক প্লাস CuSO4 তীর চিহ্ন ZnSO4 প্লাস Cu, এখানে কি হচ্ছে, জিঙ্ক Zn2+-এতে জারিত হচ্ছে, মানে জারণ বিক্রিয়া ঘটলো, আর Cu2+ ধাতব কপারে বিজারিত হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে যে বিক্রিয়াটা ঘটছে, প্রতিস্থাপন বিক্রিয়া, এটা তো একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এবং তার সাথে সাথে কি, এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, কারণ জারণও ঘটছে একদিকে, সেরকম বিজারণও ঘটছে অন্যদিকে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ায় Cu2+ হলো জারক পদার্থ, আর জিঙ্ক পরমাণু হলো বিজারক পদার্থ। কেন Cu2+ জারক পদার্থ? কারণ ও নিজে বিজারিত হয়েছে। আর জিঙ্ক পরমাণু কেন বিজারক পদার্থ? না, ও নিজে জারিত হয়েছে, তাই। এর পরের কোশ্চেনটা ক্লাস 9-এ তোমরা পড়েছো, যে গাঢ় কস্টিক সোডা দমনের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় কী ঘটবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম গাঢ় কস্টিক সোডার সাথে যখন বিক্রিয়া করবে, তখন সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2 তৈরি করে, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়াটা হলো কি, 2Al প্লাস 2NaOH প্লাস 2H2O তৈরি হচ্ছে 2NaAlO2 প্লাস 3H2। এই বিক্রিয়াটা একটু দেখবে। আবার অন্যদিকে লোহিততপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটে? লোহিততপ্ত লোহার উপর দিয়ে যদি স্টিম চালনা করা হয়, তাহলে ফেরোসোফেরিক অক্সাইড, অর্থাৎ Fe3O4, এর নাম হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এই দুটি বিক্রিয়া একটু খেয়াল করো।